নিপেন ইংলিশ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট নিয়ে কথা বলবো। যারা স্কুলে পড়াশোনা করছেন বা কলেজে পড়াশোনা করছেন, ইভেন কলেজের পাঠ শেষ করেছেন কিন্তু টেন্স শিখতে পারছেন না, এর কারণটা কি? ইউটিউব, ফেসবুক, গুগলে তো সার্চ করলে 12 রকমের টেন্সের গঠন বেরিয়ে যাবে, কিন্তু তা দেখে তো আর ইংরেজি শেখা যাবে না। মূলত বিএ পাস, এমএ পাস করেও একটা লাইন লিখতে পারছেন না বা পারছি না। খামতিটা কোথায়? খামতিটা হচ্ছে বাংলার টেন্সটাকে ধরতে পারছি না, অর্থাৎ একটা বাংলা বাক্য মাথায় এসেছে, সেটা কোন টেন্সে আছে মূলত সেটাকে ধরা। আপনি যে মিডিয়ামেরই হন না কেন, আপনাকে মূলত বাংলায় টেন্সটা ধরতে হবে। আমরা বাঙালি হিসেবে আমাদের বাংলাটা প্রথম মাথায় আসে। হন না আপনি ইংরেজি মিডিয়ামের, কিন্তু বাঙালি হিসেবে বাংলাটা প্রথম মাথায় আসে। সুতরাং বাংলা টেন্সটা প্রথমত আপনাকে ধরতে হবে। গ্রামার শেখার উদ্দেশ্যটা কি? আমাকে রাইটিংটাকে ভালো করা। বাড়িতে হোক বা বন্ধুদের সাথে হোক, আপনি একটু চেষ্টা করবেন বাড়িতে মা যে কথাটা বলছে সেটা কোন টেন্সে আছে, মূলত সেটাকে ধরার চেষ্টা করবেন যে মা যে কথাটা বলছে ওই কথাটা ওটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, বা ওই কথাটা ওটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তো কয়েকটা দিন এইভাবে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন বাংলা টেন্সটা আয়ত্ত হয়ে গেছে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে মূলত আমাকে শিখতে হবে। বাক্যের আমরা ক্রিয়াকে দেখব। টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ক্রিয়া। বাংলা এবং ইংরেজির মধ্যে মিল কোথায়? মিলটা হচ্ছে সাবজেক্টে, আর অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে ক্রিয়া। বাংলা বাক্যের শেষে থাকে ক্রিয়া, আর ইংরেজি বাক্যের ঠিক সাবজেক্টের পরে থাকে। তো আজকে সেটাই দেখার চেষ্টা করব, কি করে একটা বাংলা বাক্য থেকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারি, বা একটা বাংলা বাক্য দেখে কিভাবে চিনতে পারি যে এটা কোন টেন্সে আছে। তো বোর্ডে কতগুলো কথা লিখেছি। পাস্ট মানে হচ্ছে ক্রিয়ার শেষে যদি তম লনি থাকে পাস্ট। ফিউচার মানে হচ্ছে ক্রিয়ার শেষে যদি ব থাকে তাহলে ফিউচার। আর প্রেজেন্ট মানে কি? উপরের কোনোটাই থাকবে না, তম লনি ব থাকবে না। তো প্রথমত আপনাকে পাস্ট, ফিউচার এবং প্রেজেন্ট নির্ণয় করে নিতে হবে। তারপরে কন্টিনিউয়াস না পারফেক্ট না ইনডিফিনিট কোনটা আছে সেটাকে নির্ণয় করব ক্রিয়ার মাঝের অক্ষর দেখে। কন্টিনিউয়াস মানে ক্রিয়ার মাঝে তে থাকতে হবে, আর পারফেক্ট মানে কি? ক্রিয়ার মাঝে অন্তস্থ অয়কারে এ থাকলে সেটা পারফেক্ট টেন্স। আর ইনডিফিনিট মানে কি? ক্রিয়ার মাঝে তে বা আ না থাকলে সেটা ইনডিফিনিট। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? ক্রিয়ার মাঝে তে বা আ তার সাথে সময় উল্লেখ থাকবে। মূলত এই কথাটুকুনি যদি মাথায় থাকে, তাহলে যে কোনো বাক্য দেখে আপনি টেন্স নির্ণয় করতে পারবেন, বাংলার যে কোনো বাক্য। এবার বাংলা টেন্সটাকে যদি আপনি ধরতে পারেন, ইংরেজির গঠন শুধু গঠনে বসিয়ে দেন, দেখবেন ট্রান্সলেশন হয়ে গেছে। মূলত এইটুকুনিকে বোঝা। টেকনিক ওয়াইজ একটা প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট। বর্তমান কালের কোনো ঘটনা ঘটছে, চিরসত্য, ঘটমান, বর্তমান, আর এত কিছু মাথায় ঢোকালে পরে টেন্স নির্ণয় করতে পারবেন না। আপনাকে উইদিন সেকেন্ডে একটা বাক্য শোনা মাত্রই আপনাকে চিন্তা করতে হবে এটা প্রেজেন্টে আছে, এটা পাস্টে আছে, এটা ফিউচার আছে। ক্রিয়ার শেষে তম লনি থাকলে তম লনি, এই চারটি অক্ষর থাকলে পরে পাস্ট, ব থাকলে ফিউচার, তম লনি ব নেই প্রেজেন্ট, সুতরাং প্রেজেন্ট। ক্রিয়ার মধ্যে তে আছে, একটু চলিত থেকে সাধুতে রূপান্তর করুন। ক্রিয়ার মধ্যে তে আছে কন্টিনিউয়াস, আ আছে পারফেক্ট, তে আ নেই ইনডিফিনিট। তে এবং আ তার সাথে সময় আছে, পারফেক্ট কন্টিনিউয়াস। এই তো কটা কথা।
টেন্সের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান জেনে লাভ নেই। আমরা তো এই কারণেই টেন্সটাকে শিখতে পারি না, ধরতে পারি না। শুধু কয়েকটা টেকনিক ওয়াইজ, মূলত গতানুগতিক ধারা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। শিখতে গেলে টেন্সটাকে উইদিন সেকেন্ডে আপনাকে ধরতে হবে যেটা কোন টেন্সে আছে। তমলনি ব আছে, তমলনি আছে পাস্ট, ব আছে ফিউচার, তমলনি ব নেই প্রেজেন্ট। এই তো প্রথমে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার নির্ণয় করুন, তারপরে ইনডিফিনিট না কন্টিনিউয়াস না পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস সেগুলোকে দেখুন একটু। ক্রিয়ার মধ্যে তে আছে কন্টিনিউয়াস, আ আছে পারফেক্ট, তে আ তার সাথে সময় আছে পারফেক্ট কন্টিনিউয়াস, তে আ নেই ইনডিফিনিট। এই তো কটা কথা। এই কথাটুকুনি যদি মাথায় ঢোকে, আপনি যে কোনো বাক্য, যে কোনো বাংলা বাক্য দেখে আপনি নির্ণয় করতে পারবেন এটা এই টেন্সে আছে। তারপরে তো গঠনে বসিয়ে দেন, আপনার ট্রান্সলেশন আপনি আপ হয়ে যাবে। এতটুকুনি কথা যদি মাথায় ঢোকে, টেন্সের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান কিচ্ছু জানার দরকার নেই, ওগুলো পরে জানবেন, আগে এই কথাটুকুনি মাথায় ঢোকান। তো আজকে টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিটের গঠনটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে একটা উদাহরণ দিই, উদাহরণের সঙ্গে আমরা আলোচনা করব। মূলত উদাহরণটুকুনি আগে লিখি। অনন্যা কিছু খেতে চায়। এই বাক্যের ক্রিয়া কোনটা? এই বাক্যের ক্রিয়া এইটা, চায়। তো অনন্যা কিছু খেতে চায়, এই ক্রিয়াটা দেখব কোন টেন্সে আছে। কিভাবে দেখব? ক্রিয়া শেষের অক্ষর ত, ম, ল, নি নেই, ব নেই, সুতরাং এটা প্রেজেন্ট। এবার প্রেজেন্টের কোন টেন্সে? চায়ের মধ্যে তে নেই, চায়ের মধ্যে আ নেই, সুতরাং ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল। এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটার গঠনটা কি? প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে, এখানে লিখি গঠন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, এর অ্যাফার্মেটিভের গঠনটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো প্রেজেন্ট ভার্বটা আমরা জানি তিনটে রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, এটাকে বলে কনজুগেশন অফ ভার্ব। এটা একটু বই দেখে পড়ে নেবেন, কনজুগেশন অফ ভার্বের চেহারা কি। এখানে যদি ডু হয় পাস্টে হবে ডিড, আর পাস্ট পার্টিসিপলে ডন। এটা যদি গো হয় ওয়েন্ট, আর এখানে হবে গন। এটা যদি ওয়ান্ট হয় তো এখানে ওয়ান্টেড, ওয়ান্টেড। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই যে ভার্বের চেহারা, মূলত এটাই টেন্স। এটাকেই প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, প্রেজেন্ট ফর্ম। এই জায়গাটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এটা সাবজেক্ট লিখি অনন্যা চায়, এরপরে চায় ভার্বের চেহারা। ভার্বটা কি? চায়, চায় মানে ওয়ান্ট। এই ওয়ান্ট এটা হলো চাওয়া, এখানে ওয়ান্ট লিখতে হবে, ওয়ান্ট, কিন্তু এর সাথে একটা এস হবে। কেন এস হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। সাবজেক্ট থার্ড পারসন, এখন পারসন কারা? আমি, আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি, তোমরা সেকেন্ড পারসন, আর পৃথিবীতে যা কিছু আছে সব থার্ড পারসন। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, একজন হয়, তো সেক্ষেত্রে ভার্বের সাথে একটা এস যুক্ত হবে, এইটুকু নিয়ে। তো ওয়ান্ট, তারপরে হচ্ছে কি অবজেক্ট। অবজেক্টটা কি?
খেতে চায়, এই যার একটা ক্রিয়া, এটাকে বলে নন ফিনিট, কেউ কেউ আবার নন ফাইনাইট ভার্ব বলা হয়, নন ফিনিট ভার্ব। এই যে খেতে, এর আবার চেহারা আছে, সেটা পরে একটু বলছি। তো অনন্যা ওয়ান্টস টু ইট সামথিং, এইটুকুনি। এই যে ভার্বের চেহারা, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে। সেই প্রেজেন্ট ফর্ম, এই যে যদি থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে এস বা ইএস যুক্ত হবে। এই ভার্বের শেষের অক্ষর যদি ভায়েল থাকে তাহলে ইএস ভায়েল। তো ভায়েল কারা? ভায়েল মূলত এ ই আই ও ইউ, এই পাঁচটা অক্ষরকে ভায়েল বলা হয়। এরা যদি ক্রিয়ার শেষে থাকে তাহলে ইএস যুক্ত হয়, আর যদি না থাকে তাহলে এস যুক্ত হয়। এতটুকুনি গেল। তো মূলত এটা অ্যাফার্মেটিভের গঠন, প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভের গঠন, মানে হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক। তো অ্যাফার্মেটিভের গঠন, এটাকে আমরা যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের দরকার, না হলে অক্সিলারি ভার্ব লাগে না। যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি, নেগেটিভ মানে না বোধক, তো এটাকে যদি না বোধক করি, না বোধক মানে কি, এখানে একটা নট আসবে, সেই নটটা শুধু শুধু আসবে না, সেই নটটা একটা অক্সিলারির সাথে আসবে, না হলে নট দেওয়া যাবে না। অক্সিলারি কারা? ডু অথবা ডাস। এখানে ডু অথবা ডাস দিয়ে একটা অক্সিলারি দিতে হবে এই জায়গাটা সাবজেক্টের পরে। তো অনন্যা, এখন এই থার্ড পারসন যদি থাকে, সিঙ্গুলার নাম্বার যদি থাকে সেক্ষেত্রে এখানে ডাস বসবে। ডাস, থার্ড পারসন থাকলে ডাস, ডি ও ই এস, ডাস। তার ক্ষেত্রে একটা নট বসবে, নট। ওয়ান্টস, এই ক্ষেত্রে ওয়ান্টসটার এস যুক্ত হবে না, এখানে সরাসরি যেহেতু ভার্বের সাথে এস লেগে গেছে আর এখানে এস এর দরকার নেই। অনন্যা ডাজ নট ওয়ান্ট টু ইট সামথিং, এইটুকুনি। এই যে নেগেটিভ, এটা হলো নেগেটিভ গেল, নেগেটিভ। আর এটাকে যদি প্রশ্ন করি, প্রশ্নবোধক বাক্যে পরিণত করি, সেক্ষেত্রেও ডু অথবা ডাস দিয়ে করতে হয়। সেক্ষেত্রে কিভাবে করতে হবে? এই সাবজেক্টের আগে প্রশ্নবোধক, এখানে লিখি ইন্টারোগেটিভ সংক্ষেপে লিখি, এইখানে আগে একটা ডাস বসবে, ডাস। ডাস অনন্যা ওয়ান্ট টু ইট সামথিং, এই যে ডাস। ইন্ট্রোগেটিভ করতে গেলে এই ডু, এই ডাস লাগে, আর নেগেটিভ করতে গেলেও ডু অথবা ডাস লাগে। এখন কখন কোনটা লাগে? থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস বসে, আর সকল জায়গায় ডু বসে। এতটুকুনি আলোচনা বোধহয় বোঝা গেল। এইবার এটাকেই যদি আমরা একটু ইন্ট্রোগেটিভ করি, অর্থাৎ নেগেটিভটাকে যদি আর একটু ইন্ট্রোগেটিভ করি, সেক্ষেত্রে কিভাবে করতে হয় একটু বুঝাই। 1 মিনিট, এটাকে বুঝতে হবে। নেগেটিভের ইন্ট্রোগেটিভ কিভাবে করতে হয়? নেগেটিভ থেকে নেগেটিভের ইন্ট্রোগেটিভ, কিভাবে করতে হয়? নেগেটিভ, এটা নেগেটিভ বাক্য লিখি, নেগেটিভ এটাকেই লিখি যে অনন্যা, নেগেটিভটা আগে করি, ডাজ নট ওয়ান্ট টু ইট সামথিং। এই যে এটা নেগেটিভ বাক্য, এটাকে যদি ইন্ট্রোগেটিভ করি, এখানে সাবজেক্ট যদি, এটা ভালো করে শুনবেন, এটা সাবজেক্ট যদি নাউন হয়, প্রোনাউন না নাউন হয়, তো সেক্ষেত্রে পুরোটাই আগে চলে আসবে।
সাবজেক্টটা যদি নাউন হয় সেক্ষেত্রে পুরো ডাজ নটটা টোটালি আগে চলে আসবে। তাহলে ডাজ, ডিওএস, ডাজ নট, অনন্যা, অনন্যা ওয়ান্ট টু ইট সামথিং, এইটুকু। এটাকে আর যদি সাবজেক্টটা যদি নাউন না হয়ে প্রোনাউন হয়, নাউন না হয়ে প্রোনাউন হয়, সেক্ষেত্রে গঠনটা কি হবে? এখানে অনন্যার জায়গা আমি অনন্যা দিলাম না, যদি এখানে হি দিই বা দে হি দিই, এইবার হি দিয়ে যদি করি তো হি, এই হি এর আগে ডাচ আসবে, হি এর আগে ডাচ আসবে, ডিও ই এস, ডাচের পরে হি, যেহেতু ছোট হাতে দিই, ডাজ হি নট ওয়ান্ট টু ইট সামথিং, এইটুকু। এই ডাজটা আগে চলে আসবে যদি সাবজেক্টটা যদি প্রোনাউন হয়। আর নাউন হলে নটের, ডাজের সঙ্গে নটটা টোটালি আগে চলে আসবে। এতটুকুনি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি শিখলাম? সাবজেক্ট, অ্যাফার্মেটিভের গঠন, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। আর সেটাকে যদি আমরা নেগেটিভ করি তো সেক্ষেত্রে একটা অক্সিলারি ভার্বের দরকার, বা ইন্ট্রোগেটিভ করি সেক্ষেত্রেও একটা অক্সিলারি ভার্বের দরকার। সেই অক্সিলারি ভার্ব কারা? ডু অথবা ডাজ। এখন কখন ডু কখন ডাজ বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, আর সকল জায়গা ডু বসবে। এতটুকুনি আলোচনা যদি বোঝা যায়, পৃথিবীর যত রকমের ইনডেফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেটা লেখা যাবে। সেটা হচ্ছে এই যে গঠনটা, এতক্ষণ এতটুকুনি আলোচনা যদি বোঝা যায় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা আমরা শিখলাম। এরপরে একটু দেখি প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিটের গঠনটা নিয়ে। পাস্ট ইনডেফিনিটের গঠনটা কি? পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটে কি? সাবজেক্ট, অ্যাফার্মেটিভের গঠন, ভার্বের টু, ভার্বের পাস্ট ফর্ম, অ্যাফার্মেটিভের গঠন, ভার্বের পাস্ট ফর্ম এখানে, তারপরে অবজেক্ট, সাবজেক্ট এখানে যে কোনো একটা দিন, তারপরে ভার্বের সাবজেক্ট যাই দিন, তারপরে ভার্বের পাস্ট ফর্ম। এখানে সাবজেক্ট আমি দিয়ে দিলাম দে, এখানে কি? দের পরে ওয়ান্টেড, বা যে কোনো একটা দিন, যে কোনো একটা ভার্বের চেহারা দিয়ে বাক্য হয়ে যাবে। দে ওয়ান্টেড কি চায়? টু SOLV সলভ দ্য প্রবলেম, PRO প্রবলেম, তারা সমস্যাটির সমাধান করতে চেয়েছিল। এই তো হয়ে গেল ভার্বের পাস্ট ফর্ম। এটা হচ্ছে অ্যাফার্মেটিভের গঠন, অ্যাফার্মেটিভের গঠন। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এটাকেও নেগেটিভ করতে গেলে সেম, নেগেটিভ করতে গেলে কি করতে হবে? এখানে ডিড আনতে হবে। নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে একটা সাবজেক্টের পরে নেগেটিভ করতে গেলে ডিড, তারপরে একটা নট লাগবে। এখানে যদি লিখি দে, এটাকে নেগেটিভ করছি, দে ডিড, দে ডিড নট ওয়ান্ট। এই যে ডিড যেহেতু লেগে গেছে পাস্ট ফর্ম, ডু এর পাস্ট ফর্ম ডিড, তো ডিড পাস্ট ফর্ম যে যখন দিলাম তারপরে ভার্বের চেহারা আর পাস্ট থাকবে না। নেগেটিভ করতে গেলে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। একটা বাক্যে পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু নেগেটিভে ডিড লেগে গেছে, ডিডটা ডু এর পাস্ট ফর্ম, তো
তো নটের পরে যে ভার্বটা ওয়ান্ট, সেই ওয়ান্ট ভার্বটা পাস্ট ফর্ম, যেমন অ্যাফার্মেটিভে ওয়ান্টেড ছিল, নেগেটিভের ক্ষেত্রে সেই ওয়ান্টেডটা ওয়ান্ট হয়ে যাবে। ওয়ান্ট টু সলভ দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম। তো এই ডিড তার সাথে নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে নেগেটিভ করতে গেলে আমাদের এইভাবে করতে হবে। আর এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করি তো সেক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে ডিডটা আগে আসবে, এই ডিডটা আগে আসবে। ডিড দে ওয়ান্ট টু সলভ, SOLVE, সলভ দ্য প্রবলেম। এই যে একটা বাক্যে দুটো ক্রিয়া, যে কথাটা বলছিলাম, একটা বাক্যে প্রথমত বাংলা বাক্যের শেষে থাকে ক্রিয়া, কিন্তু একটা বাংলা বাক্যে যদি একাধিক ক্রিয়া আসে তো সেক্ষেত্রে পরবর্তী ভার্বের চেহারা হবে, এটা নন ফিনিটের চেহারার যে গঠন সেটা নিয়ে আলোচনা হবে। এখন সামান্য একটু বলে রাখি, একটা বাংলা বাক্যে একটা ফিনিট ভার্ব, সাবজেক্টের পরে যে ভার্বটা এটাকে বলে ফিনিট ভার্ব। সাবজেক্টের পরে যে ভার্বটা এটাকে বলে ফিনিট। এই ফিনিট ভার্বের পরে পরবর্তী ভার্ব, ইংরেজি বাক্যে যেটা ফিনিট ভার্ব তার পরবর্তী ভার্বের চেহারা কি হবে? পরবর্তী ভার্ব যদি আসে কখনো, তাহলে হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্ব প্লাস আইএনজি হবে। এখন ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি হবে না টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, কখন কোনটা হবে? যদি উদ্দেশ্য বোঝায়, বাক্যের সাবজেক্টের উদ্দেশ্য কি, উদ্দেশ্য বোঝায়, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর যদি চলমান ঘটনা অবস্থা বোঝায়, চলমান ঘটনা, ক্রিয়ার চলমান ঘটনা যদি বোঝায়, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি। এতটুকুনি জেনে রাখুন। এরপরে যখন নন ফিনিট নিয়ে আলোচনা করব, নন ফিনিটের গঠন, তখন ডিসকাস পুরো খুল্লা আলোচনা হবে। তো এই যে টু সলভ, একটা বাক্যে যদি একাধিক ক্রিয়া আসে, ফিনিট ভার্বের পরবর্তী ভার্বের চেহারা কি হবে এতটুকুনি জানুন। টু প্লাস ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্ব প্লাস আইএনজি, যে কোনো একটা দিন, আগে একটা দিন তারপরে কথা পরে, আগে একটা দিন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি কখন দেব? যদি চলমান ঘটনার অবস্থা বোঝায়, ক্রিয়ার চলমান ঘটনার অবস্থা, চলমান মানে কি? কন্টিনিউয়াস। আর যদি উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য বা করতে, আমরা সমস্যাটি সমাধান করতে চাই। আই ওয়ান্ট টু ইট সামথিং, টু ইট, খেতে, তে যুক্ত শব্দ আসে, বা উদ্দেশ্য। পরবর্তী ভার্বের চেহারা, একাধিক ভার্ব আসতে পারে, সেই ভার্বের চেহারা কেমন হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্ব প্লাস আইএনজি। এতটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যথেষ্ট। এরপরে নন ফিনিটের স্ট্রাকচার আমরা অ্যাডভান্স লেভেলে যখন যাব, এগুলো নিয়ে ডিসকাস হবে, পুরো ডিসকাস আলোচনা হবে। ওকে, তো এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের গঠন। এরপরে কয়েকটা শব্দ যদি ইংরেজি বাক্যে থাকে, ইংরেজি বাক্যে বা ইংরেজি সেন্টেন্সে থাকে, সেই শব্দগুলো দেখে আমরা বুঝবো যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে বা পাস্ট ইনডিফিনিটে আছে। যেমন একটা উদাহরণ দিই, একটা প্রশ্ন, একটা উদাহরণ দিই। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ স্টোরিজ often dash surprise
সারপ্রাইজ এন্ডিং, এইখানে ভার্বের চেহারা কি হবে? রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন সারপ্রাইজ এন্ডিং। 1 নম্বরে যদি আমি লিখি হ্যাজ, 2 নম্বরে লিখলাম বিতে, বা 2 নম্বরে যদি লিখি হ্যাভ, 3 নম্বরে লিখি হ্যাড, বা এই টাইপের উদাহরণ। এখানে ভার্বের চেহারা কি? তো এই বাক্যটাতে আমরা কি দেখে বুঝবো এটা কোন টেন্সে আছে? এই বাক্যটা, এই ভার্বটা কোন টেন্সের ভার্বটা এখানে বসবে। এই যে অফেন, এই অফেনটা দেখে বুঝবো আমরা এখানে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। প্রেজেন্ট ইনডিফিনিটে হ্যাভের চেহারা হ্যাভ হবে। তো এই অফেন শব্দটাকে দেখে মূলত আমাকে পুরো বাক্যটাকে এটা চিনতে হবে। সেই সমস্ত শব্দ, যে শব্দগুলো সেন্টেন্সের মধ্যে থাকলে আমরা বুঝবো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেই শব্দগুলো কি সেগুলো এখন লিখি একটুখানি। এগুলো পরীক্ষা যায়, কম্পিটিটিভ এক্সামে তো দেবেই, এইগুলো কম্পিটিটিভ এক্সামে থাকে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সমস্ত পরীক্ষা হয়, চাকরি বাকরি পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে এইগুলো মূলত দেয়। সেগুলো কারা? এই লিখে একটু অলওয়েজ, এগুলো লিখে নেবেন, এগুলো ভীষণ জরুরি। অলওয়েজ, অফেন, সামটাইমস, সাম আলাদা, টাইম আলাদা। এর মানে কি? টাইম আলাদা। সাম মানে কিছু সময়, কিন্তু সামটাইমস মানে কখনো, সামটাইমস মানে কখনো, একসাথে। সামটাইমস, অলওয়েজ, অফেন, সামটাইমস, রেগুলারলি, অকেশনালি, জেনারেলি, ডেইলি, এভরিডে, এই সমস্ত শব্দ মুখস্থ রাখতে হবে। অলওয়েজ, অফেন, সামটাইমস, অকেশনালি, অকেশনালি, ডেইলি, জেনারেলি, সরি একটা এল হবে, জেনারেলি, এভরি ডে। অলওয়েজ, অফেন, সামটাইমস, অকেশনালি, জেনারেলি, ডেইলি, নরমালি, আর একটা আছে নরমালি, লিখছি বলছি তো অসুবিধা হচ্ছে। তো যে সমস্ত শব্দ কোনগুলো, শব্দগুলো কি? শব্দগুলো হচ্ছে অলওয়েজ, অফেন, সামটাইমস, রেগুলারলি, অকেশনালি, জেনারেলি, ডেইলি, নরমালি, এভরিডে। এই সমস্ত শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তো সেই সেন্টেন্সটা বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে কোনগুলো? এরকম কতগুলো শব্দ পাস্ট ইনডিফিনিটেও থাকতে পারে। সেই শব্দগুলো, এগুলোকে বলে টেন্স মার্কার, মূলত এগুলোকে বলে টেন্স মার্কার। এই শব্দগুলো দেখে আমাকে বুঝতে হবে যে এটা এই টেন্সে আছে। সেগুলো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি? সেগুলো হচ্ছে এস্টারডে, এগো, লং সিন্স, অ্যাজ সুন অ্যাজ, দ্য ডে বিফোর এস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, এই সমস্ত শব্দ। এই শব্দগুলো যদি থাকে একটু লিখে দিই। yesterday, ago, long ago, লাস্ট দিয়ে যদি কোনো শব্দ বোঝায়, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট দিয়ে কিছু থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। লাস্ট, yesterday, ago, long ago, লাস্ট, তারপরে as soon as, the day before, yesterday, এই সমস্ত শব্দ। the day before yesterday, the previous day, previous day,
এই সমস্ত শব্দগুলো যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, সেগুলোকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স। এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের টেন্স মার্কার। সুতরাং এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো করে লেখাপড়া করবেন, সবার সুস্থ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।